গল্পের নাম প্রিয়তমা, লেখিকা জিনাত চৌধুরী হাবিবা, পর্ব সংখ্যা 18। বসার রুমে একেবারে পিনপত্তর নীরবতা। সোফায় মাথা নিচু করে দুহাতে মুখের আংশিক ঢেকে বসে আছে ফারুক। সামনের সোফাতে প্রীতি প্রশ্নের ঝুড়ি খুলে বসেছে। তাদের মা উপস্থিত আছেন এখানে। রাজীব সাহেব কয়েকদিন যাবৎ পলাতক, এখন বাড়িতে আসাটা যুক্ত মনে করছেন না তিনি। পরিবেশ ঠান্ডা হোক, তখন না হয় বাড়ি ফিরে ফারুককে নয় ছয় বলে বুঝিয়ে দেবেন। ফারুক প্রতিনিয়ত তার খোঁজ চালিয়ে যাচ্ছে। সাথে রকিও উধাও। স্বপ্নার কবর দেওয়ার পর সেদিনই প্রীতির শ্বশুর শাশুড়ি চলে গেলেন, প্রীতিকে রেখে গেলেন কিছুদিন থাকার জন্য। এতদিনে প্রীতি ও ফারুককে প্রশ্ন করার সুযোগ পায়নি। সে তো সারাদিন রাজীব শেখ আর রকিকে খুঁজতে ব্যস্ত। এখন আর আগের মতো সেই স্নিগ্ধতা নেই ফারুকের মাঝে। উস্কোখুস্কো চুল, চোখ দুটো সবসময় লাল টকটকে রক্তবর্ণ হয়ে থাকে। সেভ না করায় মুখ ভর্তি দাড়ি বড় হয়ে আছে। আজ প্রীতি মোক্ষম সুযোগ পেয়েছে ফারুককে ধরার। সকালে বেরিয়ে যাওয়া ধরতেই প্রীতি তার পথ আগলে দাঁড়ায়। ফারুক যতবারই যাওয়ার চেষ্টা করেছে ততবারই প্রীতি আটকে দিয়েছে। তাই বাধ্য হয়ে ফারুক সোফায় বসে পড়ল। প্রীতি তীক্ষ্ণ চোখে তাকিয়ে শিথিল কণ্ঠে বলল, এতে অভিনয়ের মানে কি? ফারুক চকিত তাকালো প্রীতির দিকে। প্রীতির অভিব্যক্তির কোনো রূপ পরিবর্তন হলো না। শক্ত গলায় বলল, এমন একটা অভিনয় করছো তুমি রাজীব শেখকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছ, কিন্তু পাচ্ছ না। মুহূর্তে অগ্নিশর্মা হয়ে বলল, তোমার শাস্তি কে দেবে? ভালোবাসো তুমি স্বপ্নাপাকে নাকি টাকাকে? কিভাবে পারলে টাকার জন্য একটা মেয়ের সম্মান এভাবে নষ্ট করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে? ফারুক কাট গলায় বলল, এখানে আমার কোনো হাত নেই। যা করেছে সব রাজীব শেখ করেছে। আমাকে কেনাকাটার কথা বলে ঢাকায় পাঠিয়ে আর বলতে পারলো না। গলা ধরে আসলো ফারুকের, চোখে পানি চিকচিক করছে। প্রীতির মা কিছুই বুঝতে পারছেন না। স্বপ্নার ব্যাপারে কিছুটা জানলেও পুরো ঘটনা তার অজানা। তাই তিনি প্রীতিকে ধমকে বললেন, ভাইয়ের সাথে কীভাবে কথা বলতে হয় আজও শিখিসনি? প্রীতি চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মায়ের সাথে উঁচু গলায় কথা বলতে চায় না। নিজেকে ধাতস্থ করে শান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আমার কোনো বাবা ভাই নেই, শুধু একটা মা আছে। প্রীতির মা স্তব্ধ হয়ে গেলেন। কি বলছিস তুই এসব? পাগল হয়ে গেলি নাকি? প্রীতি মাকে থামিয়ে দিয়ে বলল, না আমি পাগল হইনি। ফারুকের দিকে আঙ্গুল তাক করে বলল, তুমি জানো এরা বাপ ছেলে দুজনে কিসের ব্যবসা করে? নারী ব্যবসা করে। গ্রামে মেয়েরা উধাও হয়ে যাচ্ছে, এর পেছনে কার হাত জানো? এদের বাপ ছেলের হাত। মাস কয়েক আগে আমি কোথায় ছিলাম জানো? হাসপাতালে না, আমাকেও তুলে নিয়ে গেছিল। তারপর কি বুঝে আমার শ্বশুর বাড়িতে দিয়ে যায় রাতে। স্বপ্না আপাকেও সেখানে নিয়ে যায়। না জানি কি কি করেছে মেয়েটার সাথে, যার জন্য মৃত্যুকে বেছে নিল। প্রীতির মা বিস্ফোরিত চোখে তাকালেন ফারুকের দিকে। উত্তরের আশায় তাকিয়ে দেখেন ফারুক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাগে ক্ষোভে জর্জরিত হয়ে মা ফারুকের গালে সজোরে থাপ্পড় মারেন। নিজেকে দাঁতস্থ করে ফারুক বলল, তোমরা সম্পূর্ণ না জেনে রিয়েক্ট করছো। প্রীতি চেঁচিয়ে উঠে বলল, আর কি জানার বাকি আছে? শুধু কি ব্যবসায় করো নাকি নারী নিরীহ মেয়েদের সাথে রাতও কাটাও? ফারুক হুঙ্কার ছেড়ে বলল, প্রীতি। প্রীতি তার চেয়ে দ্বিগুণ চেঁচিয়ে বলল, একদম চুপ, গলা নামিয়ে কথা বলো। আমি আর আগের সেই প্রীতি নেই। তোমরা উঠতে বললে উঠেছি, বসতে বললে বসেছি, বয়স লুকিয়ে বিয়ে করতে বলেছ, বিয়েটাও করে ফেলেছি। পরিস্থিতি আমাকে পাল্টে দিয়েছে, তা আর এত লুকোচুরি কিসের? তোমাদের অপকর্ম তো সব জানাই আছে আমাদের। প্রীতির মা ধপ করে সোফায় ঢলে পড়লেন। কি শুনছেন তিনি? এসব কিছুই বিশ্বাস করতে পারছেন না। প্রীতি মাকে এক হাতে আগলে নিল। ফারুক ধরতে আসলে মা হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। আর সহ্য হচ্ছে না ফারুকের। চোখের পানি ছেড়ে দিল। হাঁটু ভেঙে ফ্লোরে ধপ করে বসে পড়ল। দু হাতে মুখ মুছে করুণ গলায় বলল, আমাকে একবার সবটা বলতে দাও। প্রীতি মুখ ঝামটা মেরে বলল, তোমার মুখ থেকে আর কিছুই শুনতে চাই না। ফারুক ওভাবে বসে রইল। প্রীতি মাকে ধরে রুমে নিয়ে আসলো। দাদি অসুস্থ মানুষ, চেঁচামেচি শুনেও নিচে নামতে পারছেন না। ফারুকের রাগ আরও তীর তীর করে বেড়ে গেল। বসা থেকে উঠে গটগট পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। মাঝ রাস্তায় যেতে রূপকের ফোন পেয়ে রিসিভ করে। ফারুক একটু আগের কথা জানাতেই রূপক চিন্তিত ভঙ্গিতে বলল, প্রীতিকে এবার সব কিছু জানানো উচিত, নয়তো ভুলবশত এমন কিছু করে ফেলবে যাতে আমাদের কাজ অনেক কঠিন হয়ে পড়বে। আর কিছুদিনের মধ্যে আমি দেশে ফিরছি, এবার সব চ্যাপ্টার ক্লোজ হবে। ফারুক বিষণ্ণ গলায় বলল, কিন্তু না, প্রীতি না মা কেউই আমার কথা শুনতে চায় না। রূপক ফারুককে আশ্বস্ত করে বলল, আচ্ছা প্রীতিকে আমি বুঝিয়ে বলবো, তুমি শক্ত থাকো, ভেঙে পড়লে চলবে না। ফারুকের ফোন কেটে রূপক প্রীতিকে কল দিল। কল রিসিভ করে প্রীতির মলিন চেহারা দেখে রূপক জিজ্ঞেস করলো, কি হয়েছে? যদিও সে সবই জানে, প্রীতি বিরক্ত হয়ে বলল, কি বললে বুঝবেন? আপনি শুনতে চেয়েছেন আমার কথা? আমি যে কতবার আপনাকে কিছু বলার চেষ্টা করেছি, শুনেছেন আপনি? রূপক বলল, আচ্ছা এখন বলো, আমি সব শুনতে চাই।
প্রীতি চেঁচিয়ে উঠে বলল, কি শুনতে চান? আপনি আসছেন না কেন? বছর কি হয়নি এখনো? আমি এখানে পড়ে মরে যাই আর আপনি বিদেশে বসে থাকুন। রূপক প্রীতিকে শান্ত করার জন্য বলল, রিল্যাক্স। শান্ত হয়ে বলল, মুড অফ কেন? প্রীতি কিছুটা শান্ত হয়ে চুপ করে রইল। খানিকক্ষণ বাদে লম্বা শ্বাস ফেলে বলল, নারী পাচারের সাথে বাবা আর ভাইয়া জড়িত। আমি সেদিন রাস্তায় অজ্ঞান হয়ে পড়িনি, আমাকে কিডন্যাপ করা হয়েছে। স্বপ্না আপার মৃত্যুতেও তাদের হাত। কথাগুলো বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো রূপকের কোনো ভাবাবেগ হলো না। সে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে দেখে ভ্রু কুঁচকে তাকল প্রীতি। রূপক শান্ত কণ্ঠে প্রীতিকে বলল, আমি এখন যা বলবো তা মন দিয়ে শুনবে, মাঝে একটা প্রশ্ন করবে না। প্রীতি মাথা দুলিয়ে সায় জানালো। রূপক আস্তে আস্তে ফারুকের সম্পর্কে সব বলল, প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রীতি সব শুনে স্তব্ধ হয়ে রইল, যেন কিছুই তার বিশ্বাস হচ্ছে না। সে বলল, কিন্তু আমি তো নিজ চোখে। রূপক প্রীতিকে থামিয়ে বলল, তোমার ভাইয়ের কোনো দোষ নেই। সে যা করেছে সব তোমার বাবার সামনে ভালো থাকার চেষ্টার জন্য করেছে। প্রীতি প্রশ্ন করলো, তবে ভাইয়া পুলিশকে আগে কেন জানায়নি বাবার অপকর্মের কথা? সে তো আমাদের বিয়ের 2 মাস আগে থেকে রাজীব শেখের ব্যবসায় নেমেছে। এর ভিতর যতগুলো মেয়ের জীবন নষ্ট হয়েছে সে পেরেছে কিছু করতে? রূপক বলল, এর মাঝে একটা মেয়েকেও বাইরের দেশে চালান করতে পারেনি। তোমার ভাই সেবার পুলিশকে সাহায্য করেছে। এরপর আমি বিদেশে আসার পর আবারও শুরু হয়েছে মেয়েদের ধরে নিয়ে যাওয়া। আমি আসার পর সব ফারুক ভাইয়া আর তরুণ সামলিয়েছে। প্রীতি স্ফুট স্বরে বলল, তরুণ? উনি তো কোমায়। রূপক প্রীতিকে বলল, তরুণ সুস্থ আছে, আড়ালে থেকে সব সামলেছে। এখন জনসম্মুখে আসা তার জন্য সেফ না। আর কোনো প্রশ্ন আছে তোমার? করে ফেলো, আমার তাড়া আছে। প্রীতি মাথা দুলিয়ে না জানালো, আচ্ছা ঠিক আছে বলে কল কেটে দিল রূপক। এলোমেলো পায়ে মায়ের রুম গেল প্রীতি। মা ঘুমোচ্ছে তাই ফেরত আসলো। রাত 12টা কি একটা জানা নেই। প্রীতি মায়ের পাশে ঘুমিয়ে আছে। ফারুক চুপি চুপি মাকে দেখতে আসলো। মাকে ঘুমোতে দেখে মায়ের পায়ের কাছে বসে পড়ল। পা ধরে বলল, মা তুমিও আমাকে ভুল বুঝলে? ছোটবেলা থেকে তো তুমি আমার সব। বাবাকে তো দেখিনি, দেখলেও মনে নেই। সব সময় তোমাকে পাশে পেয়েছি, তুমি আমায় সাপোর্ট করেছো, আর আজ তুমি আমার সবার মতো অবিশ্বাস করলে। পায়ে মাথা ঠেকিয়ে কেঁদে উঠে ফারুক। মাথায় হাতের ছোঁয়া পেয়ে ফারুক চমকে মাথা তুলে তাকায়। ফারুকের মা চোখের পানি আড়াল করে বললেন, আমার ছেলে কোনোদিন খারাপ কাজ করতেই পারে না। রূপক কান্না আটকানোর চেষ্টা করে বলল, মা বিশ্বাস করো আমি। ফারুকের মা ফারুককে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি, আর বলতে হবে না। প্রীতি আমাকে বলেছে সবটা। কেন এতদিন লুকোচুরি করলে? মাকে অন্তত বলতে পারতি। ফারুক মাথা নিচু করে বলে, তোমাদেরকে টেনশন দিতে চাইনি, ভেবেছি আমি সবটা সামলে নিতে পারবো। মা ভাইয়ের কথা শুনে ততক্ষণে প্রীতিও জেগে গেছে। খাট থেকে নেমে ভাইয়ের কাছে হাত জোর করে অনুতপ্ত হয়ে বলল, আমাকে ক্ষমা করে দিও ভাইয়া, আমি না জেনে তোমাকে দোষ দিয়েছি। রূপক না বললে কিছুই জানতে পারতাম না। ফারুক প্রীতির জোর করা হাত ধরে বলল, ক্ষমা চাইছিস কেন? তোর তো কোনো দোষ নেই, আসলে পরিস্থিতিটাই এমন ছিল, তুই তো কিছুই জানতি না। প্রীতি মাথা নিচু করে রইল। হঠাৎ প্রীতি প্রশ্ন করে উঠল, আচ্ছা আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ কি ছিল? ফারুক নির্মল চাহনি দিয়ে বলল, তোর প্রীতি চিন্তা থেকে রাজীব শেখ এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। রূপক পুলিশ যেন বিয়ে দেওয়ার কারণ হচ্ছে উনি ভাবতেন তুই ভবিষ্যৎ সেফ থাকবি, আর রূপকের অত ক্ষমতা হবে না তাদেরকে খুঁজে বের করার। বহু বছর ধরে এই ব্যবসা করে আসছে, যেখানে কেউই তাদেরকে ধরতে পারলো না, সেখানে রূপকের পক্ষেও সম্ভব হবে না তাদেরকে ধরার। রাজীব শেখ যেই ব্যবসায় আছেন সেখানে তার নিজের স্ত্রী কন্যারও কোনো সিকিউরিটি নেই। তাই তো সেদিন তোকে বাসায় আনতে টাকা ডিমান্ড করে বসেছে। দেখলি না, সেদিন তোকে ছাড়িয়ে আনার জন্য 30% টাকা ছাড় দিল। তুই তার নিজের মেয়ে তো, তাই বড্ড বেশি ভালোবাসে তাকে। আবার তার চেয়েও বহুগুণ তার ব্যবসাকে ভালোবাসে, তাই তো সৎ পথে আসতে পারছে না। প্রীতি তাচ্ছিল্য করে বলল, শুধু কি আমিই তার মেয়ে, তুমিও তো তার ছেলে। ফারুক হেসে উঠে বলল, হুম, আমি না, শুধু তুই ওনার মেয়ে। প্রীতি কথাটার আগামাথা কিছুই না বুঝে বলল, মানে? ফারুক মুখ খুলতে গেলেই ফারুককে থামিয়ে তার মা বলা শুরু করলেন, আমার প্রথম স্বামী মানে ফারুকের বাবা মারা যাওয়ার পর আমি ফারুককে নিয়েই পড়ে থাকি। বাবা মা আমাকে নিয়ে গিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করলেও আমি তাতে সম্মত হইনি। কিন্তু বছরখানেক না যেতেই শুরু হলো কানাঘুষা। একজন বিধবা মেয়ে একা একটা বাড়িতে তার শাশুড়ি আর দেবর নিয়ে থাকে। তোর দাদি দুদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে গেলেন, তখন আমি ফারুককে নিয়ে বাড়িতে একা ছিলাম। আমার দেবর মানে তোর বাবা রাতে বাড়িতে আসতেন, সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকতেন। সেদিন সবাই মিলে রটিয়ে দিল আমার আর তোর বাবার সম্পর্ক আছে। সব কিছু থেকে বাঁচতে তার
বাবা আমাকে বিয়ে করতে রাজি হয়। কয়েক বছর পর আমার কোল জুড়ে তুই এসেছিলি। তোরা দুজনেই একই মায়ের পেটের ভাই বোন, কিন্তু বাবা ভিন্ন। প্রীতি সবকিছু শুনে তব্দা খেয়ে রইল। জীবন